আমি জন্ম থেকেই দুঃখিনী। কষ্ট যেন আমার জীবনের আষ্টে পিষ্টে লেগে আছে। ছোট থেকেই দেখতাম বাবা মায়ের ভেতর অনেক ঝগড়া হতো। মা কোনো রকমে সেলাই কাজ করে টেনে টুনে সংসার চালাতো। বাবা সংসারে একটা টাকাও দিত না, কিন্তু সেলাই করে মা যতটুকু টাকা পেত তাই বাবা মারধর করে মা থেকে নিয়ে নিত। আসলে আমার বাবা এরকমটা ছিল না। আমার বাবা ব্যবসা করতেন। তিনি মাসে যে টাকা আয় করতেন তা দিয়ে আমাদের সংসার কম কথা 10 জনের সংসার হয়ে যেত। কিন্তু যখনই বাবা তার বন্ধুর সাথে মিশে জুয়ায় আসক্ত হলো, তখন থেকে আমাদের কপাল যেন ফাটা শুরু হলো। বাবা যা টাকা ইনকাম করতো সব সেই জুয়ার পেছনেই লাগাতো, আর হেরেও যেত। আস্তে আস্তে আমাদের সংসারে অশান্তি হতে শুরু হলো। খাওয়া দাওয়া খরচ কোনো কিছুই দিতে পারতো না, উল্টো মাকে এসে মারধর করতো। অবশেষে যখন আমাদের সংসার একদমই চলছিল না, খেতে পারছিলাম না, তখন আমার মা সেলাই কাজ শুরু করে। মা দিন রাত পরিশ্রম করতো, একদম দেয়ালে পিঠ লেগে যেত মায়ের, তবুও মা থামতেন না। সংসারের কাজকর্ম শেষ করে সেলাই কাজ করতে। একদিন রাত 3টায় ঘুম থেকে উঠে দেখলাম মা অন্যজনের কাপড় সেলাই করছে। এভাবেই আমাদের সংসারটা চলছিল। আমার নানা বাড়ির অবস্থা ভালো ছিল, কিন্তু আমার মা সবার বিরুদ্ধে গিয়ে বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আর এখন তো সাথে আমিও আছি, তাই তারা আমরা অভাবে থাকলেই বা কি কখনোই মেনে নিবে না। তা যাই হোক, সবচাইতে কষ্টের কথা হচ্ছে আমি আমার বাবা মায়ের পালিত সন্তান। আমার বাবা মায়ের বিয়ের 4 বছর পর্যন্ত কোনো বাচ্চা হচ্ছিল না, তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে দত্তক নেবেন। এই কথাটা আমি জানতাম না। যখন আমার 12 বছর তখন আমি জানতে পারলাম আমার বাবা একদিন খুব রাগারাগি মারধর করছিল আমার মাকে। আমি গিয়ে বাবাকে আটকাতে ধরলে বাবা তখন এই কথাটা বলে, হারামজাদি সরে যায় এখান থেকে, তোকে পালক আনার পর থেকে যত অশান্তি হয়েছে, হতচ্ছাড়ি মরতে পারিস না, তোর জন্যই সবকিছু হলো। আমার ব্যবসার সবকিছু চলে গেছে তোকে আনার পর থেকে। কথাটা শোনা মাত্রই আমি যেন আস্তে আস্তে ভেঙে পড়লাম। মাকে জিজ্ঞেস করলাম, মা বাবা যা বলেছে তা কি সত্যি বলেছে? তখন আমার মা মুখ লুকিয়ে বললেন, হ্যাঁ রে মা, সত্যি বলেছে। বিয়ের 4 বছর পর্যন্ত আমার কোনো বাচ্চা হচ্ছিল না। এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তোর বাবা আমাকে ছাড়তেও পারছিল না, কারণ সে যে আমাকে ভালোবাসে। তাই তোর বাবা আর আমি মিলে তোকে দত্তক নেই একটা হাসপাতাল থেকে। প্রথমে বাবার কথায় আমি অত একটা বিশ্বাস করিনি, কিন্তু যখন মায়ের মুখে শুনলাম তখন তো আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, ইস কি পোড়া কপাল নিয়ে জন্মেছি। নিজের আসল বাবা মাকে তাও জানি না। সেই দিনের পর থেকে আমি আমার আসল বাবা মাকে ঘৃণা করতাম, কেননা তারাই আমাকে বিক্রি করে দিয়েছিল। আমি তাকনিয়া, আমার বয়স 17 বছর। আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি, এরপর আর পড়া হয়নি। ঠিক মতো খেতেই পারতাম না, আবার পড়াশোনা। যখন জানতে পারলাম তারা আমার আপন মা বাবা না, তখন থেকেই আমি তাদের উপর জোর খাটিয়ে কথা বলা বন্ধ করে দিলাম। কথায় কথায় আমার বাবা আমাকে বলতো বাড়ি থেকে বের করে দিবে, আমাকে বসে বসে খাওয়াতে পারবে না, আমি একটা আপদ। আর এই আপদ বিদায় হলেই সংসারে সব টাকা ফিরে আসবে। এই পর্যন্ত আমি মানিয়ে নিয়েছিলাম সবকিছু, কেননা আমি জানি আমি মেয়ে, একদিন না একদিন বিয়ে হবে, এই সংসার থেকে বেরিয়ে যাব, নতুন করে নিজের জীবনটাকে গুছাবো অন্য একজনের সাথে, যাকে আমি মন থেকে ভালোবাসবো, আর সেও আমাকে। বয়স বাড়ার সাথে সাথে বাড়িতে আসতে লাগলো বিয়ের প্রস্তাব। আমার গায়ের রং ফর্সা ছিল। যতগুলো বিয়ের সম্বন্ধ এসেছে সব ধনী পরিবার থেকেই এসেছে। তারা কিছুই চায় না, শুধু মেয়েকে চায়। বাবা একদম পাগল হয়ে গেল আমার বিয়ে দেওয়ার জন্য, কেননা সে আর একদমই ঘরে আমাকে রাখতে চায় না। একদিন খুব ধনী পরিবার থেকে আমার জন্য বিয়ে সম্বন্ধ আসে। ছেলের কোনো ভাই বোন নেই, সে একাই। ছেলের মা মারা গেছে 2 বছর আগে। সেই দিনের পর থেকে ছেলের ফুপুই তাদের বাড়িতে আছে। বলাই চলে পুরো সংসারটা ছেলের ফুপুর হাতে। তারও স্বামী মারা গিয়েছিল অনেক বছর আগে। সে একাই থাকতো, কিন্তু হঠাৎ ভাইয়ের বউ মারা যাওয়াতে সে বাড়িতে আসলো। তো যাই হোক, আমার ছবি ছেলেকে দেখানো হলো। একবার আমার ছবি দেখে সে আমাকে পছন্দ করে ফেললো এবং ঠিক করলো আমাকেই বিয়ে করবে। তো যাই হোক, আমার অনেক আশা ছিল আমার সুখের সংসার হবে, যেখানে আমি আমার স্বামীকে নিয়ে খুব ভালো থাকবো। বিয়েতে সব আয়োজন তাদের পক্ষ থেকেই করা হয়েছিল, কেননা আমাদের অবস্থা ওরকম ভালো ছিল না। বিয়ের পর যখন প্রথম তাদের বাড়িতে পা রাখলাম, তখনই কেমন যেন বুকটা ধক করে উঠলো। মনে হলো বাড়িতে কিছু একটা আছে। কেমন যেন অস্থির লাগছিল, দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। হয়তো নতুন নতুন শ্বশুর বাড়িতে গেলে এরকমটাই লাগে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এইটা ছিল আমার ধারণা। বিয়ের রাতে বাসর ঘরে বউ সেজে বসে আছি। রাত 3টা বেজে গেছে, অথচ আমার স্বামী সাইফুলের কোনো আসার নামগন্ধই নেই। সারাদিনের খাটাখাটুনিতে একদম ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে। ইচ্ছে করছে এখনই আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন যদি আমি ঘুমিয়ে পড়ি সেটা অন্যরকম দেখায়। এতে আমার স্বামী রাগও করতে পারে। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করলো আমার স্বামী। তাকে দেখা মাত্রই আমার ভেতরটা কেমন যেন করছিল, খুব ভয়ও লাগছিল, আবার লজ্জাও করছিল, কেননা জীবনের প্রথমবার অচেনা একটা ছেলের সাথে একটা রুমে থাকবো। সে ডলতে ডলতে আসলো, দেখে মনে হচ্ছে সে কিছু একটা খেয়েছে। এরপর সে আমাকে কিছু না বলেই বিছানায় শুয়ে পড়লো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। বিছানা থেকে নিচে নেমে তার জুতো খুলে
দিলাম। এরপর সে ওই অবস্থায় ঘুমিয়ে পড়লো। আমি আর কি করার, ব্যাগ থেকে 3 পিস বের করে নিলাম এবং ওয়াশরুমে গিয়ে একদম মেকআপ টেকআপ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। কি যে শান্তি লাগছিল, ইচ্ছে করছিল এখনই আমি ঘুমিয়ে যাই। বিছানায় এসে শুতেই ঘুমিয়ে পড়লাম। সকাল ভোর 8টার দিকে কেউ গেট নক করছে। কণ্ঠটা ছিল আমার ফুপু শাশুড়ির। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। তিনি পা থেকে মাথা অব্দি আমাকে দেখলেন। এটা কি 2 টাকা দামে 3 পিস পরেছো? তোমাকে এত ভালো ভালো 3 পিস দেওয়া হয়েছে, তাহলে তুমি সেগুলো কেন পরনি? ভুলে যেও না এই বাড়ির বউ তুমি, তাই কাজের লোকের মতো থাকা চলবে না। আর এত বেলা করে ঘুমাচ্ছ কেন? নতুন বউরা কি এত বেলা করে ঘুমায়? তোমার উচিত ছিল 6টা বাজে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানানোর। সবকিছু কি আমাকে বলে দিতে হবে? যাই হোক, প্রথমবার তাই আমি বললাম, কাল থেকে যেন আর দেরি না হয়। দেরি হলে কিন্তু খবর আছে। আমার কাছে কাজের কোনো ফাঁকিবাজি চলবে না। এখন তাড়াতাড়ি গোসল করে আমাদের দেওয়া 3 পিস পরে আসো। আমি তার কথায় বেশ অবাক হলাম। আসলে এই 3 পিসটা আমার মা আমাকে সেলাই করে দিয়েছিল। কাপড়টা খুব নরম, পরতেও খুব আরাম। তাই বিয়ের রাতেই আমি মায়ের দেওয়া 3 পিস পরেছিলাম। আমি তাড়াতাড়ি করে 3 পিস পরে রান্নাঘরে গেলাম। অনেক কাজ পড়ে আছে। আমার ফুপু শাশুড়ি রীতিমতো কাজের লোকদের মতো আমাকে হুকুম জারি করেই যাচ্ছে। আমিও তার কথা মতো সবগুলো কাজই সেরে ফেললাম। এরপর নাস্তা বানানো শেষ হলে সে আমাকে বলল, শোনো, নাস্তাটা পরে খেও, আগে তুমি পুরো ঘরটা মুছে ফেলো। বলে রাখা ভালো, তাদের বাড়িটা ছিল ডুপ্লেক্স বাড়ি। এত বড় বাড়ি মুছতে গেলে তো পুরো রাত হয়ে যাবে। বিয়ের আগে ঘটক বলেছিল ওই বাড়িতে অনেক চাকর বাকর আছে, আমার একটা কাজও করতে হবে না, আমি শুধু হুকুম করব। কিন্তু এখন এসে দেখছি সব কাজ আমাকেই করতে হচ্ছে। যাই হোক, সত্যি বলতে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল। বিয়ের দিন বাবা মাকে ছেড়ে চলে যাব, ওই কষ্টে আমি একটুও খাইনি। কোনো রকমে মা জোর করে একটু খাইয়ে দিয়েছিল, তাও গলা দিয়ে নামছিল না। আর তারপর থেকে আমি না খাওয়া, খালি পেটে এতগুলো কাজ আমি করতে পারছিলাম না। বারবার মাথা ঘুরিয়ে যাচ্ছিল। এরই মাঝে আমার স্বামী ঘুম থেকে উঠে পড়লো এবং তিনি বাহিরে এসে দেখলেন আমি ঘর মুছছি। তখন তিনি বলল, তুমি ঘর মুছছো কেন? সালমা, রাবিয়া ওরা কোথায়? তখন আমার ফুপু শাশুড়ি এসে বললেন, আরে বিয়ে উপলক্ষে ওরা ছুটি নিয়েছে, আর দেখ ঘরে কি ময়লা জমে গেছে। এখন ওরা কবে আসবে না কবে আসবে কে জানে। আর এত সুন্দর বাড়ি ময়লা রাখা তো ঠিক হবে না। তাই আমি তোর বউকে বললাম যে তোমার যদি কষ্ট না হয় তাহলে তুমি একটু ঘরটা মুছে দাও। তখন তোর বউ তো বললো যে কোনো কষ্ট হবে না। এই কথা শুনে সাইফুল আমার দিকে তাকিয়ে বলল, ফুপু এটা শোভা পায় না, ও এই বাড়ির নতুন বউ, ও আমার বউ, ও আমার বাড়িতে একটা কাজও করবে না। ওকে এই বাড়িতে কাজ করার জন্য আনিনি, আপনি বরঞ্চ ওদেরকে ফোন করে নিয়ে আসুন। এরপর আমার স্বামী আমাকে হাত ধরে সেখান থেকে নিয়ে এলো, টেবিলে বসালো আর খাবার বাড়তে বাড়তে বলল, আই এম সো সরি তাকনিয়া, কাল রাতে আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে কি বলবো। তার উপর আমার বন্ধুরা মিলে আমার সাথে একটু দুষ্টুমি করেছিল, আমাকে কি খাইয়ে দিয়েছিল যে আমার মাথায় ঘুরছিল। কখন এসে ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও জানি না। কিন্তু চিন্তা করো না, আজ রাতে আমাদের বাসর হবে। এই কথা শোনা মাত্রই আমি যেন লজ্জায় লাল হয়ে গেলাম। এরপর তার সাথে খাবার খাচ্ছিলাম। আমার ফুপু শাশুড়ি এসে বারবার আমাকে চোখ রাঙিয়ে দেখছিল। আমার স্বামী একটি বারের জন্য তাকে খাবার টেবিলে বসতে বলেননি। মানুষটা বড়ই অদ্ভুত। কিছুক্ষণ আগে আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করেছে, কিন্তু এখন আমার স্বামীর সামনে আমার সাথে কত ভালো ব্যবহার করছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামী বলল, কি ব্যাপার ফুপু, ফোন দেননি আপনি? ওরা কখন আসবে? আর বিয়েতে কেউ ছুটি দেয় নাকি? ওদেরকে তো 2টা ঈদে ছুটি দেওয়া হয়, তাহলে আবার ওদেরকে বিয়েতে ছুটি দিয়েছেন কেন? আরে বাবা, তুই আমাকে ভুল বুঝছিস, আমি তো একদমই ওদের ছুটি দিতে চাইনি। ওরা এত বেশি জোর করছিল, আমাকে পরিমাণ হুমকি দিচ্ছিল যে বিয়েতে ছুটি না দিলে নাকি কাজ করবে না। হোয়াট? এত বড় বড় কথা? ওদেরকে ছাঁটাই করুন, বিজ্ঞাপনে দিয়ে দিন যে কাজের লোক লাগবে। আমার স্ত্রী তাকনিয়ার হাতে যেন একটু ময়লা না দেখি। আর আপনি ওকে কোনো কাজ করতেও বলবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। ফুপু শাশুড়ির চেহারা তখন একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল। তিনি রাগে ফুঁসছিলেন, কিন্তু মুখে হাসি ছিল। আমার শ্বশুর আব্বা উঠে আসলেন। আমার শ্বশুর আব্বা এসে আমাকে দেখে বললেন, বৌমা তোমাকে তো বেশ মিষ্টি লাগছে, তুমি চলে এসেছো, এখন এই পুরো সংসারটা তোমার হাতেই। এই কথা শোনা মাত্রই আমার ফুপু শাশুড়ির মুখ কালো হয়ে গেল। সে তখন আমার শ্বশুর আব্বাকে বললেন, ভাই তোর খাবার বেড়ে দিয়েছি, তুই খেয়ে নে। আর আজ আমি একটু আমার বাসায় যাব। বাসায় যাবি কেন? কি হয়েছে? আরে আমার দরকারি কিছু জিনিস আনার জন্য। আবার ওই বাড়িতে যাওয়ার কি দরকার? তোর কি কি লাগবে আমাকে বল, আমি এনে দিচ্ছি। আরে তুই একদম চিন্তা করিস না, আমি যাবো আর আসবো। এক কাজ কর, তুই বৌমাকে নিয়ে যা সাথে করে। না রে ভাই, কি যে বলো, ও
ও এবারের নতুন বউ, আর আজকে ওর বিয়ের দ্বিতীয় দিন, তাই ওকে শুধু শুধু আমার সাথে নিয়ে বিরক্ত করতে চাচ্ছি না। ও এখানেই থাকুক, আমি যাবো আর আসবো। ঠিক তখনই আমার স্বামী উঠে বলল, ফুপু আমি কি যাবো আপনার সাথে? না রে বাবা, নতুন বিয়ে করেছিস, বউকে সময় দে, আমি যাবো আর আসবো, এত চিন্তা করতে হবে না। এরপর তিনি তড়িহড়ি করে বেরিয়ে গেলেন। আমি তখন আমার স্বামীকে বলতে লাগলাম, উনি এই বাড়িতে থাকেন না? থাকে, ফুপা মারা যাওয়ার পর তো তিনি একাই থাকতেন। যখন মা মারা গেল তখন মাকে খুব মিস করতাম। তখন ফুপুই আগ বাড়িয়ে আমাদের কাছে এসেছে আর এই সংসারটাকে আগলে রেখেছেন। তারপরও তিনি তার বাড়িতে মাঝে মাঝে যান। ও আচ্ছা। বিকেলের মধ্যে তিনি বাড়িতে আসলেন। তার হাতে ছিল কালো ব্যাগ, হয়তোবা তার জিনিসপত্র ছিল। তো যাই হোক, সন্ধ্যার দিকে আমার ফুপু শাশুড়ি আমাকে ডেকে বললেন, শোনো তাকনিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি আজ তোমার স্বামী আর শ্বশুর সামনে যেমন ভাব নিলে যেন তুমি এ বাড়ির মালিক আর আমি এ বাড়ির কাজের লোক। ছি ছি, ফুপু কি বলছেন এসব? একদম চুপ বেয়াদব মেয়ে, আর একটা কথাও বলবি না। এই সংসারটা শুধুমাত্র আমার, বুঝতে পেরেছিস? ভাবি মারা যাওয়ার পর এই বাড়িতে এসে উঠেছি। তুই কি ভেবেছিস আমার ভাই আর ভাতিজার চোখে আমাকে খারাপ করে আমাকে বাড়ি থেকে বের করে দিবি? না ফুপি, এগুলো আপনি কি বলছেন? এত নেকা সাজতে হবে না। শুনে রাখ, এখন থেকে আমার কথা উঠবি বসবি, নয়তো তোর অবস্থা খারাপ করে দিব। আমি আর কিছুই বললাম না, কোনো কিছু না বলেই তার রুম থেকে বেরিয়ে গেলাম। এই বিষয়টা হয়তো সে হজম করতে পারেনি। আমি আমার বেডরুমে গিয়ে দেখলাম আমার স্বামী পুরো ঘরে ফুল দিয়ে সাজিয়েছে। আমি তখন তাকে বললাম, এইগুলো কি পাগলামো করছেন? পাগলামো বলছো কেন? কালকে তো তোমার আমার বাসর হয়নি, তাই আজ হবে। আমি কিছুই বললাম না, মন খারাপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম। কি হয়েছে তাকনিয়া, মন খারাপ কেন? একটু আগে তো হাসি খুশি ছিলে, হঠাৎ কি হলো? না কিছু হয়নি তো। দেখি আমার দিকে তাকাও তো। এ কি, তোমার চোখে পানি? কে কাঁদিয়েছে তোমাকে, সত্যি করে বলো। না, আমার আসলে বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল তো তাই। ধুর পাগলি, বাবা মায়ের কথা মনে করলে এভাবে কাঁদতে হয়? তুমি ফোনে কথা বলো, নয়তো কালকেই তোমাকে আমি নিয়ে তোমার বাবা মায়ের কাছে দেখা করাতে চলে যাব। একটু খুশি হলাম, কিন্তু আমার মনের ভেতর তো অন্য কথা চলছে। ওর ফুপুর কথা বলতেও পারছি না, আমার কথাই বা ও কি বিশ্বাস করবে? পরের দিন সকাল 8টার দিকে ফুপু শাশুড়ি এসে দরজায় নক করছে। আমার হাজবেন্ড গিয়ে দরজা খুললো। আমি তখন ওয়াশরুমে ছিলাম। এ কি বাবা তুই? হ্যাঁ, তাক নিয়ে ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, না আমি এমনি ওকে ডাকতে এসেছিলাম, ও যে আমি তো নাস্তা বানাচ্ছি। সাইফুল তখন বলল, ঠিক আছে ফুপু আপনি যান, ও একটু পরেই চলে আসবে। এরপর আমার ফুপু শাশুড়ি মুখ বাঁকিয়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে বের হতেই সাইফুল আমাকে বলল, শোনো ফুপু তোমাকে ডাকতে এসেছিল, তুমি গিয়ে ফুপুকে বলে দাও যে তুমি আর আমি আজকে সকালে খাবো না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? কেন আবার কি? তোমাকে নিয়ে আমি বাহিরে খাবো, আজকে সারা দিন তুমি আর আমি অনেক ঘুরবো। কথাটা শুনে খুব খুশি হলাম। যাই হোক, আমি তড়িহড়ি করে রান্নাঘরে গিয়ে দেখলাম পুরো রান্নাঘর এলোমেলো হয়ে আছে। কি ব্যাপার, কাল তো এই অবস্থা ছিল না রান্নাঘরে, তাহলে আজ এত নোংরা হয়ে আছে কি জন্য? আমি তখন রান্নাঘরটা দেখছিলাম, ঠিক ওই মুহূর্তে ফুপু শাশুড়ি পেছন থেকে এসে বলল, আমার ভয়ে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিলে আর ইচ্ছে করে সাইফুলকে গেট খুলতে বলেছো যাতে ওকে আমি কিছু না বলতে পারি। আমি তখন বললাম, না না, আপনি ভুল ভাবছেন, আমি সত্যিই ওয়াশরুমে ছিলাম, আমি জানতাম না যে আপনি আসবেন। জানতাম না মানে কি? তোমাকে আমি প্রথমেই বলেছি প্রত্যেক দিন সকাল ভোরে উঠে তুমি সবার জন্য নাস্তা বানাবে, সেটা তোমাকে দ্বিতীয়বার কেন মনে করে দিতে হবে আমাকে? যেন মনে হচ্ছে তুমি এই বাড়ির মালিক, তোমাকে আমি ডাকতে গিয়েছি। ছি ছি ফুপু, আপনি কি বলছেন এসব? এই মেয়ে শোনো, আমার সাথে একদম এভাবে কথা বলবে না, যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারো না। রান্নাঘরের কি অবস্থা, এগুলো কে পরিষ্কার করবে শুনি? আসলে সাইফুল আমাকে যেটা বলে পাঠিয়েছে। কি বলেছে সাইফুল? আবার ওর কাছে আমার নামে কি বলেছো? না না, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি আপনার নামে কিছুই বলিনি। সাইফুল বলেছে আজ আমি আর সাইফুল বাইরে খাবো, আর ও আমাকে নিয়ে সারাদিন ঘুরবে, বাইরেই খাওয়া দাওয়া করবো। কি, বাইরে খাবে? বাইরে খেলে তাহলে আমরা কি খাবো? 2 দিন ধরে এই বাড়িতে আসতে না আসতে পাখা গজিয়ে গেছে। ফুপু, আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন সব সময়? আপনাকে তো আমি সম্মান দিয়ে কথা বলি। ও, তাহলে তোমাকে আমার সম্মান দিয়ে কথা বলতে হবে? দেখুন, সাইফুল আমাকে যা বলেছে আমি তো তাই বললাম। সাইফুল কি বলেছে না বলেছে আমি সেটা জানি না। তুমি এখন রান্নাঘর পরিষ্কার করো এবং তাড়াতাড়ি নাস্তা বানাও আমার আর তোমার শ্বশুরের জন্য। এরপর তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই দুপুরের খাবারটাও বানিয়ে দিয়ে যেও। কিন্তু এত কিছু করলে তো আমার হাতে সময় থাকবে না। এই মেয়ে, একদম মেরে ফেলবো কিন্তু। আমার কথার উপর দিয়ে তুই কেন কথা বলছিস? আমাদের কথাবার্তার মধ্যে সাইফুল চলে আসে।
কি হচ্ছে এখানে? আরে কিচ্ছু হয়নি সাইফুল, তুই কখন আসলি বাবা? আমি দূর থেকে শুনছি তাকনিয়াকে কি যেন আপনি বলছিলেন। তুই ভুল শুনেছিস, আমি আবার ওকে কি বলতে যাবো রে? এই তাকনিয়া, আমি তোমাকে কি বলেছি বলো তো? আমি তখন চুপ, মুখে কোনো হাসি নেই, কথাও নেই। কি বা বলবো ভাবছি, একটা মানুষ এত জলদি রং বদলায় কি করে? ফুপু, তাকনিয়া হয়তো আপনাকে বলেই দিয়েছে আজ আমরা বাহিরে খাবো। সালমা, রিফা ওরা কোথায়? আপনাকে তো কালকে আমি বললাম ওদেরকে ফোন করে আনতে, তাহলে ওদেরকে আনেননি কেন? এখন আপনার আর বাবার জন্য কে নাস্তা বানাবে শুনি? আরে আমি তো ভুলেই গেছি ওদের ফোন করে বলতে। যাই হোক বাবা, তুই যা বৌমাকে নিয়ে ঘুরতে, আমি আমার আর ভাইয়ের নাস্তা বানিয়ে ফেলবো, সমস্যা নেই, তোরা ঘুরে আয়। এরপর সাইফুল ফুপুর সামনে হাত ধরে সেখান থেকে নিয়ে এলো আমাকে। তখন মনে হয় ফুপু শাশুড়ি পারছিল না আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে, রাগে গজগজ করছিল। আমি আর কথা বললাম না, বেডরুমে চলে আসলাম। মেজাজটা খুব গরম হচ্ছে। আমি এই বাড়ির বউ, সে এভাবে আমার সাথে কথা বলতে পারে না। প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে। এভাবে কি শান্তিতে থাকা যায়? তাকে তো আমি কোনোভাবে অসম্মান করছি না, তাহলে সে কেন আমার সাথে এইভাবে কথা বলছে? সাইফুল ঘরে এসে আমাকে বলল, তাকনিয়া, তোমাকে যে বিয়েতে নীল রঙের একটা শাড়ি দেওয়া হয়েছিল, তুমি তাড়াতাড়ি সেই শাড়িটা পরে নাও তো। সেই শাড়িতে তোমাকে কতটা সুন্দর লাগবে সেটা দেখার জন্য আমি পাগল হয়ে আছি, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি সেই শাড়িটা পরে নাও। স্বামীর কথা মতো সেই শাড়িটা পরে নিলাম। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল, ইস কি যে সুন্দর লাগছে, মনে হচ্ছে এক টুকরো চাঁদ। এরপর বাড়ি থেকে বের হওয়ার সময় আমার শ্বশুর আমাকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার বৌমাকে কত সুন্দর লাগছে, আমার ছেলেটার সাথে শুধু মানায়। দোয়া করি মা, তোমরা সারা জীবন সুখে থাকো এভাবে। ফুপু শাশুড়ি তখন চোখ মুখ কালো হয়ে আছে, সহ্য করতে পারছে না, তবুও মুখে হাসি রেখে বলল, সাবধানে যেও তোমরা। এরপর আমি সাইফুলের সাথে বেরিয়ে আসলাম। সেই দিন সাইফুলের সাথে সারাটা দিন ঘুরলাম, এত মজা করলাম যে যা আমি জীবনেও কারোর সাথে করিনি। খুব আনন্দ হচ্ছিল, ইচ্ছে করছিল না যে সেই বাড়িতে ফিরে যাই। সারাদিন এভাবেই বাহিরে বাহিরে ঘুরি। সাইফুল আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তাকনিয়া, তুমিও কি আমার মতো ঘুরতে পছন্দ করো? হ্যাঁ, আমার ঘুরতে অনেক ভালো লাগে। তোমার আর আমার পছন্দের কত মিল। আমরা আমাদের হানিমুনে কোথায় যাব ঠিক করেছো? আমি তখন বললাম, না, আমি তো কিছুই ভাবিনি। আপনি ভেবেছেন? উফ তাকনিয়া, তুমি আর কতদিন আমাকে আপনি আপনি করে বলবে? প্লিজ তুমি আমাকে তুমি করে বলো, তুমি শব্দটাই বেশি মিষ্টি। ঠিক আছে, তুমি ঠিক করেছো কোথায় যাবে? এই তো এবার হয়েছে। কোথায় যাওয়া যায় ভাবছি। এরই মধ্যে একটা সেলফি তোলার জন্য ফোনটা বের করতেই দেখলাম ফুপু শাশুড়ি 10-12 বার কল করেছে। ফোনটা ব্যাগে থাকার কারণে টেরই পাইনি। তাড়াতাড়ি কল ব্যাক করলাম। কি হলো আবার? কল দেওয়ার পর সাথে সাথে কল ধরলো। বলছে কি, মরে গেছো নাকি তুমি? কতবার কল দিলাম, ফোন ধরলে না কেন? ইচ্ছে করে করেছো তাই না? বুঝতে পেরেছি, আমার নামে সাইফুলের কাছে উল্টোপাল্টা কথা বলে আমাকে কালার করছো তাই না? তোকে আমি মেরে ফেলবো, তুই একবার বাড়িতে আয়। আমি তখন আর চুপ করে রইলাম না, আমিও বলে ফেল, কি সমস্যা আপনার? আপনি সবসময় আমাকে এভাবে হুমকি দেন কেন? সাইফুল অবাক, ও ভাবলো কে ফোন করেছে, কে আবার আমাকে হুমকি দিচ্ছে। ফোনটা নিয়ে সে সাথে সাথে কানে দিল। ওপাশ থেকে ওর ফুপু বলেই যাচ্ছে, হারামজাদি, তোকে মেরেই ফেলবো। আমাকে তুই তোর শ্বশুর আর তোর স্বামীর কাছে কালার করতে চাচ্ছিস? পারবি না, সব ব্যবস্থা করা আছে। তোর এমন হাল করব, কাঁদতে কাঁদতে তুই মরে যাবি। সাইফুল চুপ করে শুনছে, কোনো কথাই বলছে না, স্তব্ধ হয়ে গেছে তার ফুপুর মুখের ভাষা শুনে। হারামজাদি, আসতে না আসতেই পাকনা গজিয়ে গেছে, তোর পাকনা আমি কেটে দিব। তুই তো ফকিনি ঘরের মেয়ে, জীবনে তো এত কিছু চোখেই দেখিসনি। এত বড় ডুপ্লেক্স বাড়ি, আমার ভাইয়ের এত টাকা, সব দেখে পাগল হয়ে গেছিস, নিজেকে মালকিন ভাবা শুরু করেছিস। তোর সব অহংকার আমি ধুলোয় মিশিয়ে দিব। তুই একবার বাড়িতে আয়, তারপর তোর এমন হাল করব, সাইফুল নিজের ইচ্ছায় তোকে ডিভোর্স দিয়ে দিবে। এইবার সাইফুল আর চুপ করে থাকতে পারলো না। সে তার ফুপুকে বলল, কি বললেন আপনি? আপনার এত বড় সাহস, আপনি আমার বিবাহিত স্ত্রীকে এসব কথা বললেন? আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছি না। আমি তখন আর সহ্য করতে পারলাম না, এক প্রকার কান্নাই করে দিলাম আর বললাম, তোমার ফুপু এ বাড়িতে আসার পর থেকেই আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, বারবার হুমকি দিচ্ছে আমাকে নাকি মেরে ফেলবে। সাইফুল নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, কিন্তু পারলো না। সে তখন বলল, আমার মা মারা যাওয়ার পরে আপনাকে নিজের মা ভেবেছিলাম, এই ভেবে আমাদের বাড়িতে ঠাঁই দিয়েছি, আর আপনি কিনা মনের মধ্যে এত শয়তানি লুকিয়ে রেখেছেন। আর এক মুহূর্ত আপনি আমাদের বাড়িতে থাকবেন না। আপনি যদি আমাদের বাড়িতে থাকেন তাহলে আমার বউটা এভাবে হুমকির শিকার হবে। আজ যদি ওর কাছ থেকে ফোন নিয়ে এসব না শুনতাম তাহলে তো কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না যে আপনার সুন্দর মুখ কিন্তু ভেতরে বিষ আছে। আপনি আর এক মুহূর্ত আমাদের বাড়িতে থাকবেন না, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। আর এই ফোনে কল রেকর্ডিং অন করা আছে, তাই
আপনি যা যা আমার বউকে হুমকি দিয়েছেন সবকিছুই আমি আপনার ভাইকেও শোনাবো। তখন আমার ফুপু শাশুড়ি এক প্রকার কান্নাকাটি করে বলল, সাইফুল বাবা, বাবা তুই এটা করিস না বাবা। দেখ বাবা, আমি আমি তোদেরকে অনেক ভালোবাসি, নিজের সন্তানের মতো ভালোবাসি। দেখ আমি তাকনিয়াকে কোনো প্রকার হুমকি দেইনি, ওকে শুধু আমি ভয় দেখাচ্ছিলাম যাতে ও তোর সাথে কোনো প্রকার বেইমানি না করে। থামুন আপনি, আর একটা কথাও বলবেন না, যা বুঝার আমি বুঝে গিয়েছি, আমাকে আর কোনো এক্সপ্লেইন করতে আসবেন না। এক্ষুনি আপনার যা যা আছে সব নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, আর ভুলেও আমাদের বাড়িতে আসবেন না, যদি আসেন তাহলে খুব খারাপ হবে। এই বলে সাইফুল ফোনটা কেটে দিল। আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগলি তুমি কাঁদছো কেন? তোমাকে কি বকেছি আমি? তুমি আমাকে বলনি কেন ফুপু যে তোমাকে এভাবে হুমকি দিয়ে যাচ্ছে? যেন আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতো, আমার মাকে কখনোই অপমানিত হতে দিত না, সব সময় মায়ের পাশে ছিলেন। তাই বাবা মায়ের ভালোবাসা এবং সম্মান দেখে আমিও তাই শিখেছি। তুমি আমার স্ত্রী, আমি জানি। আর যাই হোক, তুমি আমাকে ছেড়ে কখনোই যাবে না। যাবে তো সেই সব মানুষরা যারা আমাদের আগে পিছে বদনাম করে বেড়ায়। তুমি আর চিন্তা করো না পাগলি, আমি সব সময় তোমার পাশেই থাকবো। এরপর আমরা সোজা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখলাম ফুপু শাশুড়ি পায়ের উপর পা তুলে সোফায় বসে টিভি দেখছে। এটা দেখে তো আমার স্বামীর মেজাজ আরো বেশি গরম হয়ে গেল। তখন সে ফুপু শাশুড়ির সামনে গিয়ে বলল, আপনি এত নির্লজ্জ বেহায়া কি করে হতে পারলেন? আপনাকে বলেছি না এই বাড়ি থেকে বের হয়ে যেতে, তাহলে কেন যাচ্ছেন না? আমার ফুপু শাশুড়ি তখন একটা বাঁকা হাসি দিয়ে বলল, কার বাড়ি এটা? তোর বাড়ি? এটা তোর বাপের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। তাই আমার ভাই না বলা পর্যন্ত তো এই বাড়ি থেকে আমি যাব না। আর এই বাড়িতে আমারও হক আছে। হক? কিসের হক? এই পুরো বাড়িটা আমার বাবা কষ্ট করে বানিয়েছে। আপনার জায়গার যে দাম ছিল সেই টাকা অনেক আগেই আপনাকে দেওয়া হয়েছে এবং আপনি কাগজে স্বাক্ষরও করেছেন, সব প্রমাণ আছে, দিব। আমার শ্বশুর তখন ঘর থেকে বেরিয়ে এলেন আর বললেন, কি হচ্ছে এইসব? সাইফুল, তুই তোর ফুপুর সাথে এভাবে কথা বলছিস কেন বেয়াদব? বাবা, তুমি যাকে নিজের ভালো বোন ভাবছো সে আসলে এতটাও ভালো না। সে আসলে ভালো রূপটা দেখায়, কিন্তু তার ভেতরে এক শয়তানি রূপ ধারণ করেছে। একটা থাপ্পড় মারবো। কি উল্টাপাল্টা কথা বলছিস তুই এসব? তোমার বিশ্বাস হচ্ছে না তো দাঁড়াও, তোমাকে একটা জিনিস শোনাই, তাহলেই তুমি বুঝতে পারবে কে কেমন। এরপর সাইফুল আমার ফোন থেকে কল রেকর্ডিং বের করে আমার শ্বশুরকে পুরোটা শোনালো। সব শুনে আমার শ্বশুর কিছুই বললেন না, স্তব্ধ হয়ে নিজের রুমে চলে গেলেন। আমি এবং সাইফুল তো অবাক, সে তার বোনকে এত কিছু শোনার পরেও কিছু বলল না। এবার সাইফুল তার ফুপুকে বলল, দেখেছেন ফুপু, বাবা অবাক হয়ে গেছে আপনার কর্মকীর্তি দেখে, তাই এখানে আর বসে থাকবেন না তো, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যান, বাবা রেগে আছে খুব। তখন ওর ফুপু তার ছেলের হাসি দিয়ে বলল, রেগে আছে? তো আমাকে বললো না কেন বাড়ি থেকে বের হয়ে যেতে? তোর বাবাকে ভাবতে দে, সে আমাকে বাড়ি থেকে বের করবে নাকি বাড়িতে রাখবে। আপনি ভাবলেন কি করে? এইসব কিছু শোনার পরেও বাবা আপনাকে এই বাড়িতে রাখবে? এখন বুঝতে পারছি আমার মা কি জন্য আপনাকে সহ্য করতে পারতো না। কেননা আপনি ওই ধরনেরই মহিলা। আপনি আগে যখন আমাদের বাড়িতে আসতেন তখন বাবা আর মায়ের ভেতরে ঝগড়া লাগিয়ে দিয়ে যেতেন। তখন ওর ফুপু এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সাইফুল আর বলিস না, তোর মা আর বাবার মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে কি যে মজা পেতাম আমি আমার লাইফের সবচাইতে বেশি মজা পেতাম তোর মা আর বাবার ঝগড়া দেখে। আমি অবাক, এই মহিলা এসব কি কথা বলছে। সাইফুল আরো রেগে গেল। সাইফুলের চোখ লাল হয়ে গেছে। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান, আর ভুলেও আমার মরা মায়ের কথা যাতে আপনার মুখে না শুনি, ফালতু মহিলা। ওর ফুপু তখন বেহায়ার মতো হাসছে আর বলল, একটু সবুর করো বাবা, তোমার বউকে যে শিক্ষা দিতে চেয়েছিলাম এখন মনে হচ্ছে তোমাকেও একটু শিক্ষা দিতে হবে। আমি তখন আর সহ্য করতে পারলাম না, দৌড়ে গেলাম আমার শ্বশুরের ঘরে এবং তাকে নিয়ে আসার চেষ্টা করলাম। শ্বশুরের রুমে গিয়ে দেখলাম আমার শ্বশুর বিছানায় শুয়ে আছে। মনের ভেতর খটকা লাগছে, এত ঝামেলার পর কি করে একটা মানুষ এভাবে শুয়ে থাকতে পারে। আমি গিয়ে তাকে বললাম, বাবা আপনি শুয়ে আছেন, ওইদিকে অনেক ঝামেলা হচ্ছে, আপনি তাড়াতাড়ি উঠে আসুন এবং ফুপুকে বাড়ি থেকে বিদায় করুন। আমার এই কথা শুনে বাবা মুখ ঘুরিয়ে ওপাশ হয়ে শুয়ে আছে। আমি অবাক হয়ে আছি, তার কি মাথায় সমস্যা? সে কেন এরকম করছে? নাকি বোনের সেই কথাগুলো শুনে মনের ভেতর এতটাই কষ্ট পেয়েছে যে বোনের মুখটাও আর দেখতে চায় না। বাবাকে নিতে না পেরে আমি দৌড়ে এলাম আবারও ড্রয়িং রুমে। সাইফুল তখন রাগে ফুঁসছে আর আমাকে বলছে, তাড়াতাড়ি বাবাকে ডাক দাও, নয়তো এই মহিলাকে আমি পিটিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। আমি তখন বললাম, তুমি অস্থির হয়ে যাচ্ছ, তুমি তাড়াতাড়ি ঘরে এসো, তোমার মাথায় পানি দিতে হবে, তাকে তার মতো থাকতে দাও, আমাদের কিছু করা লাগবে না, বাবা নিজেই তাকে বাড়ি থেকে বের করে দিবে। এরপর আমি আমার স্বামীকে নিয়ে রুমে আসি। আমার স্বামী অনেক কষ্টও পেয়েছে, আবার খুব রাগও হচ্ছে তার। নিজের আপন মানুষদের মুখ থেকে এই সমস্ত কথা এবং ব্যবহার দেখে সে অবাক, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার স্বামী তার মনের কষ্টে তার চোখের পানি ফেললো আমার সামনে। যেন তাকনিয়া মা মারা যাওয়ার পর আমি আমার ফুপুকে নিজের মা ভাবতে শুরু করেছিলাম, তাকে এত সম্মান করতাম, কিন্তু আজ তার কি রূপ দেখলাম আমি, মনে হচ্ছে সবটাই দুঃস্বপ্ন। ঘুমিয়ে আছি।
উঠে দেখলাম সাইফুল বসে আছে। আমিও উঠে বসলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, সাইফুল কি হয়েছে আপনার? পানি লাগবে? খারাপ লাগছে নাকি আপনার? কিন্তু সাইফুল কিছুই বলছে না, বাচ্চাদের মতো কান্না করছে। কি হয়েছে? আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? এক প্রকার ও আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলল, তাকনিয়া আমার খুব ভয় হচ্ছে, আমি মারা যাব। এইসব কি কথা বলছেন আপনি? আমি থাকতে আপনাকে কিছুই হতে দিব না। জানো তাকনিয়া, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভাঙাতে দেখলাম আমার বুকের উপর ঘন কালো কুচকুচে কিছু একটা বসে আছে, দেখতে কিছুটা বিড়ালের মতো। আমি একটু চমকে উঠলাম। আমাদের ঘরে তো এরকম কালো বিড়াল নেই, আর বাহির থেকে আসারও কোনো কথা নয়। আমি যেই না বুকের উপর থেকে বিড়ালটাকে সরাতে যাব, ঠিক ওই মুহূর্তে বিড়ালটাকে আমি ছুঁতেই পারলাম না। বিড়ালটা একটা কালো ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি তখন সাইফুলকে বোঝানোর চেষ্টা করলাম সে যা দেখেছে সবটাই স্বপ্ন ছিল, কিন্তু সে বুঝতেই চাইলো না। এক প্রকার জেদ করেই বলল, আমি বললাম তো আমি সত্যি দেখেছি, তুমি কেন বিশ্বাস করছো না? আমি ভাবলাম তাকে একটু পানি খেতে দেওয়া উচিত। মাঝে মাঝে আমরা এরকম ভয়ানক স্বপ্ন দেখে ভয় পেয়ে যাই, কিন্তু দেখলাম পানি নেই। আমি তখন সাইফুলকে বললাম, আপনি থাকেন, আমি এক্ষুনি আপনার জন্য পানি নিয়ে আসছি। এরপর আমি রান্নাঘরে যাই পানি আনার জন্য। রান্নাঘর থেকে পানি নিয়ে যখন আমি বেডরুমে যাব, ঠিক তখনই আমার চোখ যায় ড্রয়িং রুমের দিকে। দেখলাম ড্রয়িং রুমের সোফার উপর কালো একটা বিড়াল বসে আছে, ঘন কালো কুচকুচে, একটু আগে যেমনটা সাইফুল আমাকে বলেছিল। বিড়ালটা দেখা মাত্রই আমার হাত থেকে পানির বোতলটা পড়ে গেল নিচে, এবং সাথে সাথে সেই বিড়ালটা আমার দিকে ঘুরে তাকালো। সেই বিড়ালের চোখ দুটো ছিল একদম আগুনের মতো, একদম জ্বলছিল আর নিভছিল, খুবই ভয়ঙ্কর দেখতে। আমি দৌড়াতে দৌড়াতে বেডরুমে চলে আসি। বেডরুমে এসে দেখলাম সাইফুল ওপাশ হয়ে ঘুরে ঘুমিয়ে আছে। একটু আগেই তো ও বসেছিল, হয়তো আমার আসার দেরি হওয়াতে ও ঘুমিয়ে পড়েছে। আমি ওকে ডাকতে শুরু করলাম। ও কিছুটা ঘুমন্ত চোখে আমার দিকে তাকালো। উফ, কি হয়েছে তাকনিয়া, কেন ডাকাডাকি করছো? আমি তখন বললাম, একটু আগেই তো আপনি উঠে বসেছিলেন, হঠাৎ করে ঘুমিয়ে পড়লে। তখন সাইফুল বলল, কখন আমি ঘুম থেকে উঠলাম? আমি তো ঘুমিয়েছিলাম, তুমি হয়তো স্বপ্ন দেখেছো। তা যাই হোক, কি হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? আমি তাকে কিছুই বললাম না। কোনো রকমে সেই রাতটা পার করলাম। সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আমার ফুপু শাশুড়ি, এবং তার পাশে বসে আছে আমার শ্বশুর আব্বা। তার বোনকে সে কমলা ছিলে খাইয়ে দিচ্ছে। বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম, কেননা গতকাল রাতে এত ঘটনার পরেও আমার শ্বশুর আব্বা কিছুই বলেনি। আর আজ সে কি করে তার বোনকে বাড়ি থেকে বের করে না দিয়ে উল্টো কমলা ছিলে খাইয়ে দিচ্ছে। সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার ফুপু শাশুড়ি তখন বাঁকা হাসি দিয়ে আমাকে হাতের ইশারায় ডাকলেন তার কাছে। আমি সেটা দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম। ঠিক তখনই আমার শ্বশুর আব্বা এক ধমক দিয়ে আমাকে ডাকলেন, তাকনিয়া, তোমাকে এখানে আসতে বলেছে না? তুমি এত বেয়াদব কেন? কথা শুনছো না কেন? তাড়াতাড়ি এখানে এসো। শ্বশুর আব্বার কথা শুনে আমি তার কাছে গিয়ে দাঁড়াই আর বলি, জি শ্বশুর আব্বা, আমাকে মাফ করে দিন। কিছু লাগবে আপনার? তখন আমার ফুপু শাশুড়ি শ্বশুর আব্বাকে কি যেন একটা চোখের ইশারায় বোঝালো। আমার শ্বশুর আব্বা বললেন, তোমার ফুপু শাশুড়ি পা টিপে দাও। আমি তো অবাক, এগুলো সে কি বলছে? এত অন্যায়ের পরেও সে কি করে চুপ করে আছে? উল্টো তার হয়ে কথা বলছে। আমি আমার শ্বশুর আব্বার কথা মানিনি। এইরকম জঘন্য মহিলার পা টিপে দিলে আমার নিজেরই পাপ হবে। আমি দৌড়ে গেলাম আমার স্বামীর কাছে। গিয়ে দেখলাম সে বিছানায় শুয়ে আছে। কি ব্যাপার, আজ এত বেলা করে শুয়ে আছে কেন? ওকে অনেক ডাকাডাকি করার পর সে উঠলো। কি হয়েছে বলো তাকনিয়া, কেন ডাকাডাকি করছো? আপনার বাবা পাগল হয়ে গেছে, সে কি করছে একটু দেখে যান। উল্টো আমাকে বলছে আপনার ফুপুর পা টিপে দিতে। আমার স্বামী আর সহ্য করতে পারলেন না, উঠে আসলেন ড্রয়িং রুমে। এসে দেখলেন আমি যা যা বলেছি সব সত্যি। আমার স্বামী তখন আমার শ্বশুর আব্বাকে বললেন, বাবা তুমি কি পাগল হয়ে গেছো? কালকে তোমাকে কল রেকর্ডিং শোনাইনি আমি? কি করে তুমি এই মহিলার সব কথা শুনে যাচ্ছ, আবার তাকে আয়েশ করে কমলা খাইয়ে দিচ্ছ? এগুলো বন্ধ করো, আমি আর নিতে পারছি না। আমার ফুপু শাশুড়ি তখন আমার শ্বশুর আব্বাকে চোখের ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। সাথে সাথে আমার শ্বশুর আব্বা বলে উঠলো, তোর যদি সহ্য না হয় তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা তোর বউকে নিয়ে। এইসব কথা শুনে আমার স্বামী তো প্রচন্ড অবাক। এই মহিলার জন্য সে নিজের ছেলে আর ছেলের বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার কেন যেন সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ফুপু শাশুড়ি আমার শ্বশুর আব্বাকে বশ করেছে। কেননা আমার শ্বশুর আব্বা তার চোখের দিকে তাকায় এবং সে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, ঠিক অমনি আমার শ্বশুর আব্বা রাগান্বিত হয়ে আমাদেরকে ধমক দেন। আগে কিন্তু আমার শ্বশুর আব্বা আমাদের সাথে এরকম করতেন না। এই একটা দিনের মধ্যে এত পরিবর্তন, নিজের বোনের অন্যায় ঢেকে নিজের ছেলেকে বের করে দিচ্ছে। আমি তখন আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করলাম এবং তাকে ঘরে নিয়ে যাই, তাকে বোঝানোর চেষ্টা করি। আমার স্বামী খুব ভেঙে পড়েছিল তার বাবার এই আচরণে। আমার স্বামী তার বাবা মায়ের একমাত্র ছেলে, বাবার থেকে কখনোই এরকম ব্যবহার পায়নি সে, কিন্তু আজ তার ফুপুর জন্য এই ব্যবহার করেছে তার বাবা, তাই সে মেনে নিতে পারছে না।
জানো তাকনিয়া, বাবা কখনোই আমার সাথে এরকম ব্যবহার করেনি, আর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা তো কখনোই বলেনি। আমাদের সুন্দর পরিবারটা কি হয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না, ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। তুমি কিছু করো তাকনিয়া, আমি আমার বাবাকে হারাতে চাই না। মাকে হারিয়েছি, কিন্তু বাবাকে আমি কখনোই হারাতে চাই না। সবকিছু ভেবে আমি বললাম, কাল থেকে যা হচ্ছে আমার কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনার ফুপু আমাদের উপর কিছু একটা করেছে। কি করেছে খুলে বলো তো আমাকে। আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আপনার ফুপু আমাদের উপর কালো জাদু করেছে। কালো জাদু? কালো জাদু আবার কিভাবে করে? এগুলো তো কখনো শুনিনি। আমি কিছু কিছু ব্যাপার মিলিয়ে দেখেছি। সেই দিন আপনার ফুপু একা একাই তার বাড়িতে গেলেন কি যেন একটা আনার জন্য। শ্বশুর আব্বা এতবার জিজ্ঞেস করলো, তাও তিনি বললেন না। এমনকি শ্বশুর আব্বা বলেছিল যা যা দরকার হয় সেই এনে দিবে, কিন্তু এতেও আপনার ফুপু রাজি হয়নি। আপনিও কিন্তু সাথে যেতে চেয়েছিলেন, আপনাকেও নেয়নি। সে একা একাই গেল। অনেকক্ষণ পর কালো একটা ব্যাগে করে কি যেন একটা নিয়ে এসেছিল। কি এনেছিল সেটা তো জানি না, ভেবেছিলাম তার দরকারি জিনিসপত্র হয়তো। কিন্তু যতটুকু জানি আপনার মা মারা যাওয়ার পরে আপনার ফুপু এই বাড়িতেই থাকে। তাহলে এতদিনে তার কোনো কিছু দরকার হলো না, হঠাৎ করে তার কি দরকার হলো যে তার ওই বাড়িতে যেতে হলো? আসলেই তো তাকনিয়া, এটা তো আমি ভেবেই দেখিনি। আর আমার ফুপুর বাসা তো সেই কবে থেকে তালা মারা আছে। ফুপুর যাবতীয় যত জিনিসপত্র দরকার সব আনা হয়েছে। তাহলে সে বাড়িতে সে কি করতে গিয়েছে? আচ্ছা, সে কি সত্যি ওই বাড়িতে গিয়েছিল? সে তো অন্য কোথাও যেতে পারে। আচ্ছা আপনিই দেখুন, একটা মানুষ যদি অন্যায় করে সে তো মুখ লুকিয়ে রাখবে, সে তো লজ্জায় কথাই বলতে পারবে না। কিন্তু আপনার ফুপু এমন ভাবে আছে যেন সে কোনো অন্যায় করেনি, এবং শ্বশুর আব্বাও তার কথায় চলছে। দেখুন সাইফুল, আমাদের হাতে অত সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। কি করব কিছুই তো বুঝতে পারছি না তাকনিয়া। চলুন আজ আপনি আর আমি আমার বাড়িতে যাই। আমার মা একজন ভালো কবিরাজকে চিনে, সেই বলতে পারবে এইসবের আসল কারণ। কিন্তু বাবাকে কি বলবো? তাদের কিছুই বলার দরকার নেই, আমরা আমাদের মতো বের হয়ে যাব। কিন্তু বাবা যে বললো বাড়ি থেকে বের হয়ে যেতে, আমার মনে হয় না এই কথাটা বাবা মন থেকে বলেছে, তাকে দিয়ে বলানো হয়েছে। আর আপনার ফুপু তো চাই আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাই, যাতে এই বাড়িতে সে রানীর মতো থাকতে পারে। আর আমার কাছে সবকিছুই কেমন ঘটকা লাগছে। আমার শাশুড়ি আম্মা নাকি 7 দিন জ্বরে ভুগেছেন, এরপর তিনি মারা গেছেন। তাকে অনেক ডাক্তার দেখানো হলেও কোনো কাজ হয়নি। তাকনিয়া, এসব তুমি কি বলছো? যদি আমার মায়ের অকাল মৃত্যুতে এই মহিলার হাত থাকে, তাহলে সত্যি বলছি এই মহিলাকে আমি নিজের হাতে মেরে ফেলবো, এতে আমার জেল হলে হোক। তাকনিয়া, আর দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখনই আমি তোমার বাসায় যাব। আমিও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম। বেডরুম থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার ফুপু শাশুড়ি। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি তখন তাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইলাম, ঠিক তখনই সে আমার হাত এত জোরে শক্ত করে ধরলো যে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। নিজেকে খুব চালাক ভাবিস? কোথায় যাচ্ছিস? কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? কিন্তু শুনে রাখ, কিছুই করতে পারবি না, আমার অযথা সময় নষ্ট করছিস। আমার স্বামী তখন রাগে ফুঁসছে। আমি আমার স্বামীর হাত শক্ত করে ধরে রেখেছি, তাকে শান্ত হওয়ার জন্য বললাম, কেননা এই কাজে মাথা গরম করলে চলে না। হাত ছাড়ুন ফুপি, আমি আর সাইফুল বাহিরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আর এমনিতেও আমাদের মন ভালো না, তাই আমরা একটু ঘুরবো। আমার ফুপু শাশুড়ি তখন এক শয়তানি হাসি দিয়ে বলল, যা করবি ভেবে চিন্তা করিস, কেননা তোর শ্বশুর আব্বার জীবন এখন আমার হাতে। আমার সাথে চালাকি করলেই কিন্তু। সাইফুল তখন একদম চুপ। সে তার বাবাকে অনেক ভালোবাসে, তাই তাকে হারানোর ভয়টাই বেশি পায়। আমি তখন বললাম, কি বা করব, আপনিই তো শুরু করেছেন, আমরা আর কি করতে পারি? হাত ছাড়ুন আমার, আমরা এমনিই বাইরে ঘুরতে যাচ্ছি। এরপর কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাড়ি থেকে বের হতেই মনে হচ্ছে কি শান্তির জায়গা, মনে হচ্ছে কোন জাহান্নাম থেকে বের হলাম। সময় নষ্ট না করে সোজা আমাদের বাড়িতে গিয়ে হাজির হই। বাসায় গিয়ে দেখলাম মা সেলাই মেশিনে বসে আছে। আমাকে দেখেই তো অবাক, কি রে তুই এসেছিস? একটাবার ফোন করে আসবি না? তাহলে তো আমি ভালো মন্দ রান্না করতাম। মা, রান্না করতে হবে না, আমরা অনেক বড় বিপদের মধ্যে আছি। বিপদ? কিসের বিপদ? আরে জামাই বাবাজি বসো। জি আম্মা, তাকনিয়া ঠিকই বলেছে, আমরা অনেক বড় বিপদের মধ্যে আছি, একমাত্র আপনিই পারেন আমাদের সাহায্য করতে। মা তো অবাক, কি হয়ে গেল? এরপর মাকে আমি শুরু থেকে শেষ অবধি সবকিছু খুলে বললাম। সব শোনার পর আমার মা বলল, আসলে আমি আর তাকনিয়ার বাবা কিছুদিন আগে তোমাদের বাড়িতে যেতে চেয়েছিলাম, ফোনও করেছিলাম। ফোনটা ধরেছিল তোমার ফুপু, আমাদেরকে এত অকথ্য ভাষায় গালাগালি করেছে আর হুমকি দিয়েছে যে সেখানে যেতে একটু মনটা নেই। আর এগুলো আমি তোকে ফোনেও বলিনি, আমি চাইনি তোর সংসার অশান্তি হোক। আমার মা তখন আমার স্বামীকে জিজ্ঞেস করলো, আচ্ছা তার কি বাড়ি নেই? সে তোমাদের বাড়িতে কেন পড়ে আছে? তাকে তার বাড়িতে যেতে বলো। এরই মাঝে বাবা আসলেন বাহির থেকে, আমাকে দেখা মাত্রই রেগে ফুঁসছেন, আর আমার মাকে বললেন, ও কেন এসেছে আমার বাড়িতে? ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বলো, ওর মুখটাও দেখতে চাই না। আমি তখন বাবার পায়ে পড়ে বললাম, বিশ্বাস করো বাবা,
তোমাদেরকে যে ফুপু ফোন দিয়ে হুমকি দিয়েছে সেটা আমি জানতাম না। কি করে জানবি? তুই তো ইচ্ছে করেই করেছিস এইসব। তুই তো ভালো করেই জানিস আমরা তোর আপন বাবা মা না, যার কারণে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য তুই তোর ফুপু শাশুড়িকে দিয়ে ফোনে এসব কথা বলেছিস। তখন সাইফুল বলল, বাবা আপনি তাকনিয়াকে ভুল ভাবছেন। তাকনিয়া কখনোই এসব কিছুই বলেনি। আমার ফুপু করেছে সবকিছু, এমনকি এখন আমাদের জীবনটা জাহান্নাম করে রেখেছে। বাবাকে বুঝিয়ে বলার পর বাবা মাথা ঠান্ডা করলেন। আমার মা সব শুনে বললেন, চিন্তা করো না বাবা, আমি একটা ভালো কবিরাজকে চিনি। আমি যার কাপড় সেলাই করি তার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তার ঘরে 3টি তাবিজ পাওয়া গিয়েছিল, যেগুলোকে বলে কালো জাদুর তাবিজ। আর সবকিছু শুনে মনে হচ্ছে তোমার ফুপু তোমাদের উপর কালো জাদুই করেছে। আজকে তুই, আমি আর তোর স্বামী মিলে আমরা সেই কবিরাজের কাছে যাব। আর সময় নষ্ট করলাম না, মায়ের হাতের কাজ শেষ করেই রওনা দিলাম সেই কবিরাজের কাছে। সেখানে গিয়ে সেই কবিরাজকে সবকিছু জানালাম। সব শোনার পর কবিরাজ আমাকে 3টি পাকা লেবু দিলেন এবং বললেন সেই লেবুগুলো একটা আমার বালিশের নিচে, একটা আমার স্বামীর বালিশের নিচে এবং একটি আমার শ্বশুরের বালিশের নিচে রাখতে, এবং ফজরের আজানের দিকে উঠে সেই লেবুগুলো তুলে নিতে হবে। যার লেবুটা পুরো কালো দেখাবে বুঝতে হবে তার জীবনের ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে। আপাতত এই পড়া লেবু নিয়ে যাও, বাকিটা পরে বলবো। রাতের বেলা শ্বশুরের বালিশের নিচে লেবু রাখাটা খুবই কষ্টকর ছিল। অনেকক্ষণ তার দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সে একবার উঠে ওয়াশরুমে গিয়েছিল, সেই সুযোগে তার বালিশের নিচে লেবু রেখেছি। বাকি 2টা লেবু আমার এবং সাইফুলের বালিশের নিচে রাখা হয়েছে। সেই রাতে ঘুমিয়েছিলাম কিন্তু কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। তো যাই হোক, সকালবেলা উঠে আমি সোজা চলে গেলাম আমার শ্বশুরের ঘরের দিকে। ততক্ষণে আমার শ্বশুর ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিল। আমি শ্বশুরের বালিশের নিচ থেকে সেই লেবুটা বের করলাম। লেবুটাতে দেখলাম অর্ধেক কালো এবং অর্ধেক পাকা অবস্থায় আছে। দৌড়ে এলাম আমার ঘরে, আমার বালিশের নিচ থেকে সেই লেবুটা বের করলাম। এই লেবুটা অল্প একটু কালো হয়ে আছে। এবার পালা আমার স্বামীর বালিশের নিচ থেকে লেবু বের করার। তার বালিশের নিচ থেকে লেবু বের করে লেবু দেখে আমি তো অবাক। এটা কি? একটা লেবু এত কালো কুচকুচে হতে পারে? পুরো কালো, এক ফোঁটাও লেবুর চিহ্ন মাত্র নেই। বুঝতে আর বাকি রইল না সাইফুলের জীবনের সবচেয়ে বড় ক্ষতি হতে চলেছে। সেই 3টি লেবু নিয়ে আমি আবারও সেই কবিরাজের কাছে যাই সাইফুলকে নিয়ে। কবিরাজ এবার সাইফুলের হাতে কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরল এবং চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা বলল। সাথে সাথে সাইফুলের ভেতর অস্বাভাবিক একজনকে দেখতে পেলাম। সাইফুল কেমন যেন দুলছে, সে স্থির থাকতে পারছে না এবং একটু পরপর আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে আছে। তাকে যেন আমি চিনি না, কেমন যেন দেখাচ্ছে। মনে হচ্ছে না এটা আমার সাইফুল। কবিরাজ তার ঝুড়ি থেকে একটি পরা আংটি সাইফুলের হাতে পরিয়ে দিল। সাথে সাথে সাইফুল মাটিতে লুটিয়ে পড়ল। কবিরাজ জানালো এই আংটি যতদিন পর্যন্ত সাইফুলের হাতে থাকবে ততদিন পর্যন্ত ওর ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু একটা ভয় ছিল আমার এবং আমার শ্বশুর আব্বার, কেননা সেই লেবু দুটি আমাদের কালো হতে যাচ্ছে। মূলত আমার ফুপু শাশুড়ি আমাদের 3 জনের উপর খুব ভয়ঙ্কর কালো জাদু করেছে। আমাদের 3 জনেরই ব্যবহৃত জিনিস দিয়ে কালো জাদু করা হয়েছে। প্রথমে সাইফুল, তারপর আমি, এরপর আমার শ্বশুর আব্বা। এক এক করে সবাই মারা গেলে যাতে সে সব সম্পত্তি ভোগ করতে পারে, এটাই ছিল তার মূল লক্ষ্য। কবিরাজ আরো বললেন একটা হিন্দু তান্ত্রিক দিয়েই কালো জাদু করানো হয়েছে এবং খুব ভয়ঙ্কর জিনকে ব্যবহার করা হয়েছে। সেই রাতে আমার দেখা সেই কালো বিড়াল আর কেউ ছিল না, সেই দুষ্ট জিনটা ছিল। আমাকে বিড়াল রূপে দেখা দিয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি। আস্তে আস্তে দেখলাম আমার এবং আমার শ্বশুর আব্বার দেওয়া লেবু দুটো কালো হয়ে যাচ্ছে, অর্ধেকের বেশি কালো হয়ে এসেছে। আমার ভয়ে হাত পা কাঁপছে। আমি কবিরাজকে বললাম আপনি যেভাবেই হোক এই কালো জাদু কাটিয়ে দিন এবং ওর ফুপুকে ওই বাড়ি থেকে বের করে আনুন। তখন কবিরাজ বলল এত সহজে তাকে বের করা যাবে না, কেননা সে সব পরিকল্পনা করে ওই বাড়িতে ঢুকেছে যাতে কখনোই তাকে বের হতে না হয়। কিন্তু চিন্তা নেই, তোমাকে আমি কিছু মন্ত্র পড়া পানি দিচ্ছি। আপাতত তুমি তোমার শ্বশুরের হাতে কোনো আংটি পরাতে পারবে না, কেননা তোমার শ্বশুরকে বশ করেছে তোমার ফুপু শাশুড়ি। তাই তোমার ফুপু শাশুড়ি যা বলবে তাই করবে। সে ভুলেও এই আংটি পরতে চাইবে না। তাই তোমাকে প্রথমে পানি ছিটিয়ে দিতে হবে তার গায়ে। পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আংটি পরিয়ে দিতে হবে। আর এই কাজটা করতে হবে গোপনে, যাতে তোমার ফুপু শাশুড়ি না দেখে। এবং আরেকটি আংটি আমার হাতে পরিয়ে দিলেন। এই আংটিগুলোতে ছিল দোয়া পড়া, শরীর বন্ধ করা, কেউ ক্ষতি করতে পারবে না। আমি আর সময় নষ্ট করলাম না, সাইফুলকে নিয়ে সোজা বাড়িতে যাই। সাইফুল অবশ্য অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল। বাড়িতে গিয়ে দেখলাম ফুপু শাশুড়ি কেমন যেন করছে আমাদেরকে দেখে, হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে। তা যাই হোক, আমি আর সময় নষ্ট করলাম না, সোজা চলে গেলাম শ্বশুরের রুমে। গিয়ে দেখলাম তিনি একদম সোজা হয়ে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে তার দেহে কোনো প্রাণ নেই। আমি আর সময় নষ্ট করলাম না, সেই পড়া পানি ছিটিয়ে দিলাম শ্বশুরের গায়ে। সাথে সাথে আমার শ্বশুর আমার দিকে তাকালো এবং তার শরীরটা মনে হচ্ছে হালকা হয়ে গেছে। আমি আর সময় নষ্ট করলাম না, তাড়াতাড়ি করে কবিরাজের দেওয়া সেই আংটিটি আমার শ্বশুরের হাতের কনিষ্ঠ আঙ্গুলে পরিয়ে দিলাম। আমার শ্বশুর তখন আমাকে বলল কি হয়েছে বৌমা,
কি হচ্ছে এইসব? আমি তখন শ্বশুরকে বললাম, আমাদের সাথে যা যা হয়েছে সবকিছু করেছে আপনার বোন, তাই আর সময় নষ্ট করবেন না, এক্ষুনি তাকে এই বাড়ি থেকে বের করে দিন। আমার শ্বশুরেরও মনে পড়ে গেল সেই কল রেকর্ডিং এর কথা। আমার স্বামী, আমি এবং আমার শ্বশুর সবাই মিলে আমার ফুপু শাশুড়ির কাছে যাই এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই। আমার ফুপু শাশুড়ি অবশ্য অনেক হুমকি ধামকি দিচ্ছিল, কিন্তু সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেননা আমাদের শরীর বন্ধ করা। ফুপু শাশুড়ি বের হওয়ার পরেই কবিরাজ ভেতরে প্রবেশ করলেন এবং তিনি পুরো ঘরে পড়া পানি ছিটিয়ে দিলেন, সাথে পুরো বাড়িটি বন্ধ করে দিলেন। 2 দিন পর খবর এলো আমার ফুপু শাশুড়ি কোনো কারণ ছাড়াই গলায় ফাঁস দিয়েছে। হয়তোবা তিনি আবারও আমাদের উপর কালো জাদু করেছিলেন, কিন্তু আমাদের শরীর বন্ধ করার কারণে আর কিছু হয়নি। এরপর আমরা সুখী শান্তিতে সংসার করি এবং স্টোরিটি এখানেই শেষ।